প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানুষ দাসের প্রীতি ও শুভেচ্ছা। ক্ষমতা যখন থাকে তখন অনেক কথাই বলা যায়, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু ক্ষমতা হাতছাড়া হলে সেই বলা কথাগুলো কিভাবে আইনি ফাঁস হয়ে দাঁড়াতে পারে, গলা চেপে ধরতে আসতে পারে। আজকের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সবচেয়ে বড় উদাহরণ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানা থেকে শুরু করে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে একাধিক জামিন অযোগ্য এফআইআর। এক সময় যিনি ছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তো বটেই, আজ তার বিরুদ্ধেই পুলিশকে তদন্ত করতে হচ্ছে। কিন্তু ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্মতলার মঞ্চ থেকে 13টা বাজিয়ে দেওয়ার হুমকি, আর রেড রোডের ঈদের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, নেস্টি রিলিজিয়ান বলার অভিযোগ। এই সব কিছু মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ কতটা আইনি বিপাকে, আর ভারতীয় সংবিধান কি তাকে কোনো আইনি রক্ষা কবচ দেয়? আজ আমরা এই পুরো বিষয়টি সংক্ষেপে বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। নির্বাচনের আগে এসআইআর হচ্ছিল। সেই এসআইআর বা অন্যান্য ইস্যুতে প্রতিবাদ জানাতে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকে তিনি এমন কিছু শব্দ ব্যবহার করেন বা রাজনৈতিক বিতর্কের সীমা ছাড়িয়ে চরম উস্কানিমূলক বক্তব্যের পর্যায়ে পৌঁছে গেছে। তার বক্তব্যের মূল ভাষ্যটি ছিল ঠিক এরকম: আমরা আছি বলেই, তিনি বলেছিলেন কি, আমরা আছি বলেই আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি, কোনোদিন সেই রকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ড লাগবে, একদম 12টা বাজিয়ে দেবে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, তাহলে বিজেপির অপপ্রচারে কোনো দিন ভুল বুঝবেন না। এই যে একটি কমিউনিটি ঘিরে ধরবে আপনাদের মানে হিন্দুদের, একটি কমিউনিটি ঘিরে ধরবে মানে সে কোন কমিউনিটি বলার প্রয়োজন আছে? মুসলিমদের উদ্দেশ্য করে বলেছিলেন। এবং সেই কমিউনিটি হিন্দুদের ঘিরে ধরলে 12টা বাজিয়ে দেবে। আর যদি 12টা না বাজাতে চান, যদি 13টা না বাজতে চান, তাহলে তাকে ভোট দিন, বিজেপিকে আনবেন না। এইটা ছিল তার বক্তব্য। এই ভাষ্যটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়। তুষারকান্তি দাস নামের এক ব্যক্তি এর প্রেক্ষিতে প্রথম নেতাজি নগর থানায় 0 এফআইআর দায়ের করেন কিছুদিন আগে। কিন্তু ঘটনাস্থল ধর্মতলা হওয়ায় বর্তমানে সেই মামলাটি হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়েছে। আইনি ধারার বিশ্লেষণ এবং কতটা বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কথা বলার জন্য, সেটা এইবার দেখা যায়। হেয়ার স্ট্রিট থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার এমন কিছু ধারা প্রয়োগ করেছে যা প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য চরম অস্বস্তির কারণ হবে। এর মধ্যে রয়েছে ধারা 196/1, ধর্ম, জাতপাত বা ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা। এটা হচ্ছে এই ধারা 196/1। এই ধারায় তার জন্য অভিযুক্ত করা যায়। ধারা 351 বা 51(2) এখানে বলা হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শন করলে এই ধারায় তার বিরুদ্ধে মামলা হবে। এছাড়া ধারা 352 শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা উস্কানি দেয়া। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কি জানেন? এই যে ধারাগুলো দেয়া হয়েছে এই এফআইআর, এই মামলাগুলোতে, এই ধারাগুলো হলো জামিন অযোগ্য ধারা, নন বেলেবল অফেন্স। অর্থাৎ এখানে জামিন পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, জামিন পাওয়ার কথা নয়। আইনি লড়াই এখানে অত্যন্ত কঠিন হতে চলেছে তার পক্ষে। এখানেই শেষ নয়, এরপরেও আছে রেড রোডের বিতর্ক এবং শিলিগুড়িতে তার বিরুদ্ধে দায়ের করা মামলা। আইনি ফাঁস শুধু হেয়ার স্ট্রিট থানাতেই আটকে নেই। গত 20 মে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানাতেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরেকটি বিস্ফোরক এফআইআর দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং। এই অভিযোগে উঠে এসেছে 2025 সালের একটি ঘটনা। কলকাতার রেড রোডে ঈদের বিশাল সমাবেশ। সে অভিযোগ করা হয়েছে সেই মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে অত্যন্ত অবমাননাকর ভাষায় আক্রমণ করেন এবং বলেন হিন্দু ধর্ম একটি গন্ধা ধর্ম। গন্ধা ধর্ম মতলব বাজে ধর্ম, দুর্গন্ধময় ধর্ম, খারাপ ধর্ম, নেস্টি রিলিজিয়ান, এই বলেছিলেন। আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং এর দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধানের চেয়ারে বসে প্রকাশ্যে একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে এরকম মন্তব্য হিন্দু ধর্ম অবলম্বীদের ভাবাবেগে চরম আঘাত এনেছে এবং এটি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত চেষ্টা, যেটা তিনি করেছেন মুসলিমদের প্রিয় হওয়ার জন্য,
তাদেরকে হিন্দু ধর্মের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার জন্য। এর পাশাপাশি এই এফআইআরে যুক্ত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সেটা কিরকম? শুধু যে এই কয়েকদিন আগে নির্বাচনে হেরে যাওয়ার পরেই যে তিনি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি উস্কানিমূলক মন্তব্য করেছেন, একটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ এবং স্পর্শকাতর হত্যাকাণ্ডকে নিজ রাজ্যে নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পার্শ্ববর্তী একটি দেশের সরকারকে উস্কে দেয়া, সেখানকার মৌলবাদীদের উস্কে দেয়া, এটা শুধু সাম্প্রদায়িক উস্কানি নয়, এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক অপরিণামদর্শিতারও উদাহরণ। বলা বাহুল্য, এই প্রতিটি মামলা মমতা ব্যানার্জিকে সুদীর্ঘ বছরের জন্য, এমনকি তার বাকি জীবনটাকে জেলখানায় থাকতে বাধ্য করার ক্ষমতা রাখে এই মামলাগুলো। নিজেকে সর্বশক্তিমান ভেবে যা খুশি বলে তিনি আর পার পাবেন না, কারণ তিনি এখন আর ক্ষমতায় নেই এবং রাজ্যের পুলিশকেও তিনি ব্যবহার করতেও আর পারবেন না। এবং কেন্দ্রীয় সরকার তাকে ওই ৩৫৬ ধারা জারি করে কিংবা তাকে জেলখানায় ভর্তি করে দিয়ে তাকে শহীদ বানাতে কেন্দ্রীয় সরকার আর চায়নি, সেটা করেওনি। কিন্তু এবার তাকে শহীদ হতে হবে, জেলখানায় কাটাতে হবে দেশের আইনের শাসনের জন্য। ১৫ বছরের শাসনকালে গণতান্ত্রিক পরম্পরার ১২টা বাজিয়ে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নিজের চাকর বানিয়ে রেখে চটিচাটা প্রশাসন, চটিচাটা পুলিশ, সেইটা বানিয়ে রেখে আইনের হাত থেকে তিনি বেঁচেছেন বটে। তবে এখন ক্ষমতা হারাবার পর তার সেই সব অপরাধ বহুগুণ বড় হয়ে এবার তাকে ঘিরে ধরতে এগিয়ে আসছে। ভারতের আইন কানুন সংবিধান কোনোটাকেই তিনি আর ঢাল হিসেবে ব্যবহার করতে পারবেন না। সেই পুরনো গানের লাইনটা সত্যি হয়ে আসতে শুরু করেছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বাঁচার পথ নাই। ভারতের সংবিধানও তাকে কোনো জীবন কাটি দেবে না। এখন বড় প্রশ্ন, কেউ কেউ বলছেন আমাদের যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সাংবিধানিক কিছু নাকি বাধা নিষেধ আছে। এখানে কেন্দ্রীয় সরকারকে, রাজ্যপালকে, রাষ্ট্রপতিকে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে দিতে হবে, এই অধিকার দিতে হবে যে তার বিরুদ্ধে তিনি কোনো কিছু করা যায় না, এরকম সব কথা বলা হয়। আদতে কি সেই ধরনের কোনো সাংবিধানিক বাধা আছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কি কোনো ইমিউনিটি পাবেন? একটু দেখা যাক এই বিষয়টা। উত্তর হলো না। ভারতীয় সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ফৌজদারি বা অপরাধমূলক আইনি কার্যধারা থেকে সম্পূর্ণ রক্ষা কবচ বা ইমিউনিটি পান শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যের রাজ্যপালরা। কোন ক্ষেত্রে? ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। সেটাও কেবলমাত্র যতক্ষণ তারা সেই পদে থাকেন, সেই পদে থাকাকালীন সময়ের জন্য। আপনাদের হয়তো মনে আছে যে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, ২০০২ দাঙ্গায় তাকে বারবার হাজিরা দিতে হয়েছে পুলিশের কাছে, পুলিশ তাকে জেরা করেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়েও, এমনকি বললাম না মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যদি ফৌজদারি অপরাধের মামলা হয়, তাহলে সেই মামলার জন্য কোনো জায়গা থেকে তাদের কোনো ইমিউনিটি নেই। পদ থেকে সরে গেলে ফৌজদারি অপরাধে তারা বিচারের মুখোমুখি হবেন। পদে থাকলে শুধু রাজ্যপাল আর রাষ্ট্রপতি, এই দুজন তারা কেবল বাইরে থাকেন, তারা কেবল ইমিউনিটি পান। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা যতক্ষণ পদে থাকেন তখনও ইমিউনিটি পান না, যখন ফৌজদারি পদ থেকে চলে যান তখনও ফৌজদারি অপরাধে তাদের কোনো ইমিউনিটি নেই। সংবিধানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর জন্য এমন কোনো রক্ষা কবচ নেই। সুপ্রিম কোর্টও বারবার স্পষ্ট করেছে যে অপরাধমূলক মন্তব্যের ক্ষেত্রে কোনো নেতার বিশেষ অধিকার নেই। আর তিনি তো এখন ক্ষমতাচ্যুত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই সংবিধান ও আইনের চোখে তিনি দেশের আর ৫ জন সাধারণ নাগরিকের মধ্যেই বিচারের মুখোমুখি হতে হবে তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই এফআইআর গুলো প্রমাণ করছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে পুলিশ একসময় তার নির্দেশে চলতো, আর সেই পুলিশকেই তার বিরুদ্ধে তদন্ত করতে হচ্ছে। এবং পুলিশ সেটা যদি মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিঞ্চিত বেশি গুরুত্ব দিয়ে সেই তদন্ত করে, সেটাও অস্বাভাবিক নয়। এত বছর ধরে পুলিশ প্রশাসনকে যেভাবে পদে পদে অপমানিত করেছেন, তিনি পায়ের নিচে চেপে রেখেছেন, তারও একটা স্বাভাবিক প্রতিক্রিয়া থাকতেই পারে, তাই নয় কি? আগামী দিনে এই মামলাগুলো কোন দিকে মোড় নেয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনি জেরার বা গ্রেপ্তারির মুখোমুখি হতে হয় কিনা, সেটা সময়ই বলবে। তবে এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার দম্ভে বলা কথা একদিন আইনের দরবারে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। অতএব অহংকার কখনো কখনো অলংকার হয় বটে, কিন্তু মনে রাখতে হবে অহংকারই হলো পতনের কারণ। মুখ পাতলা মানুষ সাধারণত বিশ্বাসের পাত্র হয় না, আর মুখ পাতলা মুখ্যমন্ত্রী
বিপদ যে কত দিক দিয়ে ধেয়ে আসতে পারে এবং আসছে সেটা এবার দেখতে পাবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থেকে বিদায় হয়েই যে নিষ্কৃতি জুটে গেল তা নয়, শেষের শুরু সবে শুরু হলো তার ক্ষেত্রে। প্রিয় দর্শক, এই আইনি ও রাজনৈতিক টানাপোড়েন নিয়ে আপনাদের কি মত? রেড রোডের এই বিতর্কিত মন্তব্যগুলো কি সত্যি সমাজের জন্য বিপজ্জনক? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এভাবেই রাজনীতি ও আইনের গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।